বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের এ পর্যায়ে বিবেচ্য বিষয় ফৌজদারি কার্যবিধি আইন। যথারীতি আমরা আজকে ফৌজদারি কার্যবিধি আইনের আমাদের গত ক্লাসে যে পার্ট ছিল সেটা রিভিশন করে দেন আমরা নতুন ক্লাসে যাব। যা আমরা ইতিমধ্যে বলি, প্রতিদিন পড়া, প্রতিদিন পড়ার যে সিস্টেমেটিক ওয়ে, পিছনের পড়াটা রিভিশন করব, দেন আমরা নতুন পড়ায় যাব। আর পিছনের পড়া রিভিশনটা হবে এমন, একটা হবে ধারাবাহিক রিভিশন, আরেকটা হচ্ছে পেছন থেকে রিভিশন, দেন আমরা নতুন ক্লাসে যাচ্ছি। তো এই ওয়েটা প্রতিনিয়ত আপনারা ফলো করবেন আশা করি ইনশাল্লাহ। তাহলে আমরা যা পড়েছিলাম ইতিমধ্যে, আমরা একটু হুলিয়া থেকে শুরু করি, দেন আমরা চলে যাব ক্রোক। আবার আজকে আমরা সমনের অতিরিক্ত পরোয়ানা সম্পর্কে আলোকপাত করব। ওকে, যেখানে ছিলাম আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হুলিয়া সম্পর্কে বর্ণিত আছে 87 ধারায়, মনে আছে কিনা? 87, প্রবিধান কত? প্রবিধান 472 বিধি, 472 বিধি। এখন হুলিয়া কাকে যদি বলে, এক কথা আমরা কি উত্তর দিতে পারি? অপরাধীকে আদালতে হাজির হওয়ার জন্য 30 দিনের সময় দিয়ে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত 3 কপি আদেশনামাকে হুলিয়া বলা হয়, তাই নাকি? তো এই হুলিয়া কাকে বলে আমরা ইতিমধ্যে জেনেছি, 87-1 প্রবিধান 472। আবার জেনেছিলাম হুলিয়া কিভাবে জারি করা যায়। আমরা যদি একদম শর্ট করে জানি যে আসামি যে স্থানে বসবাস করে সেই স্থানে প্রকাশ্যভাবে আপনি পাঠ করবেন। দ্বিতীয়ত, সে স্থানে আপনি লটকাইয়া দিবেন। তৃতীয়ত, আদালত ভবনের নোটিশ বোর্ডে আপনি টানিয়ে দিবেন। এই 3 ভাবে আমরা হুলিয়া জারি করতে পারি। এই 3 ভাবে যে হুলিয়া জারি করব সে বিষয়টা আমরা আরো ইতিমধ্যে পেয়েছি যে যেদিন হুলিয়াটা জারি করব, জারি করে বিজ্ঞ আদালতে যখন প্রতিবেদন পাঠালাম, প্রতিবেদন প্রাপ্তির তারিখ থেকে বিজ্ঞ আদালত রিয়েলাইজ করবেন যে এই হুলিয়াটা জারি করা হয়েছে। এটাকে হুলিয়া জারির প্রমাণ বলে আমরা অবহিত করে থাকি। 87-3 প্রবিধান 472 বিধি। তাহলে আমরা হুলিয়া সম্পর্কে জানলাম, যার সমর্থক শব্দ পড়েছিলাম ইতিমধ্যে, ঘোষণাপত্র, ইশতেহার, আদেশপত্র। ঘোষণাপত্র, ইশতেহার, আদেশপত্র। তাহলে এই ছিল আমাদের হুলিয়া জারির সম্পর্কিত বিধিবিধান। এরপর যখন চলে যাব ক্রোক কাকে বলে, ইতিমধ্যে জেনেছি যে ক্রোক এবং ক্রোকি পরোয়ানা। ক্রোক হচ্ছে কাজ, ক্রোকি পরোয়ানা হচ্ছে আদেশনামা, সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার যে আদেশনামা। আমরা বিষয়টাকে সহজভাবে জানি। হুলিয়া জারির পর আসামি আদালতে যথাযথ সময় যদি হাজির না হয়, এন্ড দেন আদালতে আসামিকে হাজির হতে বাধ্য করার জন্য আসামির স্থাবর এবং অস্থাবর 2 ধরনের সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক কিংবা আদালতের বিচারক কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে আদেশনামা প্রেরণ করা হয়, আদেশনামা দেয়া হয় আইন অনুযায়ী, তাকে বলা হচ্ছে ক্রোকি পরোয়ানা। এই ক্রোকি পরোয়ানা মূলে অপরাধীর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়াকে ক্রোক বলে অবহিত করা হয়, যা আমরা ইতিমধ্যে পড়েছি ফৌজদারি কার্যবিধির 88 ধারা এবং প্রবিধান 474 বিধি, 474 বিধি। যেখানে আমরা দেখি যে ক্রোকি পরোয়ানার যে কপি সংখ্যা 2 কপি হয়ে থাকে। একটু জেনে রাখি আমরা, 2 কপি বিজ্ঞ আদালত ইস্যু করে থাকেন। তবে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই ফটোকপি সহ হলেও সেখানে আমরা ক্রোকি পরোয়ানাটা যেন ফেরত পাঠাতে পারি, রিসিভ কপি নিতে পারি, সে সম্পর্কে প্রয়োজনে একাধিক কপি আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা ক্রোকি পরোয়ানা কিংবা ক্রোক, আদালতের আদেশ, সরকারি সম্পত্তি, অপরাধের সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার যে বিধিবিধান, তাই নাকি? যেখানে আমরা আরো জেনেছিলাম যে অপরাধের 2 ধরনের সম্পত্তি ক্রোক করা যাবে, একটা হচ্ছে স্থাবর, একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, 88-1 ধারা। আবার আমরা জেনেছি যে ক্রোকি পরোয়ানার ক্ষমতা বলে অপরাধীর জেলার ভিতরে সম্পত্তি, জেলার বাইরের সম্পত্তি, অর্থাৎ ইচ এন্ড এভরি অ্যাসেট যা আছে তার সকল সম্পত্তি আদালত ক্রোকের আদেশ দিতে পারেন, 88-2। এন্ড দেন আমরা জেনেছিলাম যে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, 88-3।
আর স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি 28-4। সেখানে আমরা তিনটা কমন পদ্ধতি জেনেছি, কার্যক্রম জেনেছি, একটা ব্যতিক্রম ছিল। তো ব্যতিক্রমটা কি কি আমরা 28-3 দেখতে পেয়েছি। অস্থাবর সম্পত্তি হলে আগে আটক করব, বাট স্থাবর সম্পত্তি হলে আমরা সেটা দখলে নেব, দখলে নেব। আর বাকি যে তিনটা কার্যক্রম একই, যেমন রিসিভার নিয়োগ করা অর্থাৎ জিম্মাদার নিয়োগ করা, এবং আমরা জেনেছি লিখিত আদেশ দ্বারা সম্পত্তি হস্তান্তরে বিধিনিষেধ আরোপ করা, এন্ড দেন আমরা জেনেছি আদালতের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা। তাহলে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি কিংবা স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, এখানে তিনটা কমন জিনিস: রিসিভার নিয়োগ, আদালতের আদেশ, কিংবা সম্পত্তি হস্তান্তরে বিধিনিষেধ। আর যেটা আনকমন অর্থাৎ ডিফারেন্ট থিংস, প্রথমটা হচ্ছে অস্থাবর সম্পত্তি হলে আটক করব, আর স্থাবর সম্পত্তি হলে দখলে নেব। আর আমরা জেনেছিলাম ইতিমধ্যে যে 28-5 ধারা অনুযায়ী তিন ধরনের বিষয়, একটা হচ্ছে পচনশীল, আরেকটা হচ্ছে ক্ষয়শীল, আরেকটা হচ্ছে জীবন্ত প্রাণী। এই তিনটা সম্পত্তি আমরা কি করতে পারি? বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে বিক্রিপূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া বা নিতে পারি, জমা নিতে পারি, যা আমরা ইতিমধ্যে জেনেছি 28-5 ধারায়। 28-5 জনক ব্যক্তি প্রশ্ন করেছেন, স্যার রিসিভার মিন্স, রিসিভার দ্যাট মিন্স যিনি জিম্মাদার, সরকারি সম্পত্তি যার হেফাজতে থাকবে তিনি হচ্ছে রিসিভার। জেনে রাখেন, রিসিভার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে করা হয়, যেমন অফিসার ইনচার্জ থাকেন। ওই থানা এলাকায় কোনো সম্পত্তি যদি সরকারি হেফাজতে যায় তবে তিনি সেটা রিসিভ করে থাকেন, রিসিভার। ওকে, তাহলে আমরা জানলাম যে ক্রোক কাকে বলে, দুই ধরনের সম্পত্তি ক্রোক করা যায়, এবং আমরা জেনেছি জেলার ভিতরে জেলার বাইরে সম্পত্তি ক্রোক করা যাবে। আর আমরা 3 জেনেছি অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, এবং 4 জানলাম স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। আরো জেনেছিলাম যে জীবন্ত প্রাণী, পচনশীল সম্পত্তি, ক্ষয়শীল সম্পত্তি ক্রোকের পদ্ধতি। দেন আমাদের লাস্ট ক্লাসে জেনেছিলাম যে ক্রোককৃত সম্পত্তিতে যদি নিরপরাধের সম্পত্তি থাকে, প্রশ্ন হচ্ছে এমন যে ক্রোককৃত সম্পত্তিতে নিরপরাধের সম্পত্তি থাকলে করণীয় কি আলোচনা করুন, কিংবা ক্রোককৃত সম্পত্তিতে নিরপরাধের সম্পত্তি থাকলে নিরপরাধ ব্যক্তি কিভাবে সে সম্পত্তি ফেরত পেতে পারেন বিস্তারিত আলোচনা করুন। প্রশ্নটা এমন হওয়ার বিষয়। তাহলে আমরা দেখি যে প্রকৃত সম্পত্তিতে যদি নিরপরাধের সম্পত্তি থাকে তবে নিরপরাধ ব্যক্তি সেই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য ক্রোকের আদেশ থেকে 6 মাসের ভিতরে তিনি আবেদন করবেন সংশ্লিষ্ট ক্রোক এর আদেশ প্রদানকারী আদালতে। সে আদালত সেটা তদন্ত করবেন, আমরা ইতিমধ্যে পড়েছি 28-6 পাশাপাশি আমরা জেনেছিলাম যে দাবি উত্থাপনের যে আবেদন সেটা যদি অগ্রাহ্য হয় তবে সংশ্লিষ্ট ব্যক্তি 1 বছরের মধ্যে মামলা করতে পারে, মামলা দায়ের করতে পারে 28-ঘ ধারা মোতাবেক। আরেকটা যে প্রশ্নটা ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছিলাম, হুলিয়াদিন সময়ের মধ্যে যদি ব্যক্তি হাজির হয়ে যায় তবে করণীয় প্রকৃত সম্পত্তির সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়েছি যে 28-6 ধারা মোতাবেক হুলিয়াদিন সময়ের মধ্যে ব্যক্তি যদি হাজির হয় তবে ক্রোকের আদেশ মুক্ত করে দিবেন। ভেরি গুড, ওয়াজ করুন ভাই। ক্রোকের আদেশ মুক্ত করে দিবেন। আর যদি জারিকৃত সময়ের মধ্যে হাজির না হয় তবে তার সকল প্রকার সম্পত্তি সরকারি হেফাজতভুক্ত হবে, এটা একটা নিয়ম। পচনশীল ধ্বংসশীল সম্পত্তি যেগুলো আছে আদালত যেভাবে উপযুক্ত মনে করেন সেভাবে আদেশ দিবেন, এটা একটা নিয়ম। অনেকে বলেছেন যে স্যার 88-7 আর 88-5 মধ্যে পার্থক্য কি? 88-5 হচ্ছে ক্ষয়শীল পচনশীল ধ্বংসশীল সম্পত্তি ক্রোকের পদ্ধতি, আদালতে আদেশ দিবেন, আদালত নির্দেশ দিবেন কিভাবে করবেন। বাট 88-7 হচ্ছে বিধিবিধান, যদি হুলিয়াদিন সময়ের মধ্যে ব্যক্তি হাজির না হয় তবে তার সম্পত্তি সরকারি কোষাগারে যাবে। এক্ষেত্রে ধ্বংসশীল সম্পত্তির কি ব্যবস্থা গ্রহণ করা যায় আদালত উপযুক্ত যেটা মনে করেন, বিক্রি করবেন না কি করবেন সেটা আদালত সিদ্ধান্ত দেবেন। 88-7। তাহলে এগুলো ছিল আমাদের পিছনের পর। আরেকটা আমরা পড়েছিলাম ক্রুককৃত সম্পত্তি পুনরুদ্ধার। অপরাধীর সম্পত্তি যদি ক্রুক করা হয় তবে তিনি 2 বছরের মধ্যে আদালতে হাজির হয়ে
সে সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারেন। যদি পুনরুদ্ধারের আবেদন 2 বছরের মধ্যে তিনি যে আবেদনটা করলো, বিজ্ঞ আদালত গ্রহণ না করেন, গ্রহণ করলে তো তাকে তার সম্পত্তি ফেরত দিয়ে দেবেন। আর যদি গ্রহণ না করেন তবে তিনি আপিল করতে পারেন, ইতিমধ্যে পড়েছি ফৌজদারি কার্যবিধি আইনের 405 ধারা মোতাবেক। তাহলে এগুলো ছিল আমাদের পিছনের পড়া। এতক্ষণ পরের উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বলেছিলেন স্যার গত কাজটা করতে পারি নাই, সেজন্য বিষয়টি একটু ডিটেলস আলোচনা করলাম। তো আজকে আমরা নতুন পড়ায় যাচ্ছি। লিখে রাখেন, আমরা শুধু বেশি নয় 3টা ধারা পড়বো। দয়া করে এই 3টা ধারা আপনারা 3বার লিখবেন ক্লাস শেষে এবং হাতের লেখা গ্রুপে সাবমিট করবেন। আমি আবারও বলছি, ডাক্তারের কাছে এসে যদি রোগ গোপন করেন তবে কিন্তু ভুল ওষুধে মারা যাবেন। আপনারা যারা লজ্জা পাচ্ছেন যে হাতের লেখা সুন্দর না স্যার, সাবমিট করবো না, তবে হাতের লেখা সুন্দর হবে না। হাতের লেখাটা আমি প্রতিদিন যেটা বলি, যে কয়টা ধারা দেবো এটা লিখবেন 3বার, যেমনই হোক না কেন হাতের লেখা লিখবেন। লিখতে লিখতে একসময় সুন্দর হয়ে যাবে, যেটা আমরা বলি যে গাইতে গাইতে গায়েন। মনে থাকবে? সো আমি যা বলছি, আজকের যে পড়া থাকবে 90, 91, 92 এবং 93, 3টা ধারা দিব। বুঝা গেছে? একটু দয়া করে লিখবেন। ছোট্ট বিষয়। এরপর যে আমরা চলে যাচ্ছি যে প্রশ্নটা ইতিমধ্যে পরীক্ষাতে আসছে, সমনের অতিরিক্ত পরোয়ানা। তো সমনের অতিরিক্ত পরোয়ানা কেন দেওয়া হয়, কখন দেওয়া হয়, কাকে দেওয়া হয়, আমরা এই বিষয়টা ক্লিয়ার হবো আজকে। এটাকে আমরা আরেকটা বিষয় বলতে পারি, সাক্ষীর প্রতি পরোয়ানা। সাক্ষীর প্রতি পরোয়ানা, এটাকে আরেকটা বিষয় বলতে পারি ইংরেজিতে উইটনেস ওয়ারেন্ট। উইটনেস ওয়ারেন্ট অর্থাৎ অপরাধীকে একাধিকবার সমন দেওয়া হয়েছে যে বাবা, ভাই, চাচা, আসেন একটু দয়া করে আদালতে আসেন, সাক্ষ্য দেন। তা আপনার কথা বিজ্ঞ আদালতের আদেশ সাক্ষী মান্য করছে না, ভ্রুক্ষেপ করছেন। যদি একাধিকবার সমন দেওয়ার পরও মামলার বাদী কিংবা সাক্ষী আদালতে হাজির না হয়, তবে বিজ্ঞ আদালত সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারেন, যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে বাদী কিংবা সাক্ষী পলায়ন করেছেন, সে সমন মান্য করবে না। সাক্ষী আদালতে হাজির হতে ব্যর্থ হলো, কিন্তু সাক্ষী হাজির না হওয়ার যথোপযুক্ত কারণ সাক্ষী বিজ্ঞ আদালতকে অবহিত করে নাই, তবে তবে সাক্ষীর প্রতি, বাদীর প্রতি বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারেন। আইন অনুযায়ী সেটাকে বলা হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা। সমনের অতিরিক্ত পরোয়ানা, উইটনেস ওয়ারেন্ট। তাহলে আমরা দেখি যে বিষয়টা আমরা জানলাম, নতুন পড়া 90 ধারা, সমনের অতিরিক্ত পরোয়ানা কাকে বলে, কেন সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হয়, কার প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে। আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে, বাদী কিংবা সাক্ষীকে একাধিকবার সমন দেওয়ার পরও বিজ্ঞ আদালতের নিকট যদি প্রতীয়মান হয় বাদী কিংবা সাক্ষী পলায়ন করেছেন, সে সমন মান্য করবেন না। অথবা দ্বিতীয় গ্রাউন্ড, সাক্ষীকে যথাযথভাবে সমন জারি করার পরও সাক্ষী আদালতে হাজির হলো না, কিংবা হাজির না হওয়ার কারণ বিজ্ঞ আদালতকে অবহিত করলো না, তখন বিজ্ঞ আদালত সাক্ষীকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হয়। 90 ধারা। কত ধারায়? 90 ধারায়। তাহলে সমনের অতিরিক্ত পরোয়ানাটা কি? সমনে হাজির না হলে সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য করার জন্য যে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়, সেটিকে বলা হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা। সাক্ষীর প্রতি গ্রেফতারি পরোয়ানা কখন ইস্যু করা হয়? সাক্ষীকে একাধিকবার সমন দেওয়ার পরও সাক্ষী যদি আদালতে হাজির না হয়, তবে সাক্ষীকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য এই সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হয়ে থাকে। ওকে, তাহলে 90 ধারা, সমনের অতিরিক্ত পরোয়ানা। কত ধারায়? 90 ধারায়। এক্ষেত্রে
আমরা প্রবিধানের যে বিবেচ্য বিষয়, যেহেতু পরোয়ানা রিলেটেড বিষয়, আমরা চাইলে 468 বিধি ব্যবহার করতে পারি। ওকে, মনে থাকবে। তাহলে আমাদের এখানকার বিবেচ্য বিষয় 90, সমনের অতিরিক্ত পরোয়ানা। আমরা বুঝলাম কিনা? সমনের অতিরিক্ত পরোয়ানা সহজ ভাষায় বাদী কিংবা সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য একাধিকবার সমন দেওয়ার পরও যদি তিনি আদালতে হাজির না হয়, যদি তিনি আদালতে হাজির না হয়, তবে সাক্ষীকে কিংবা বাদীকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য যে পরোয়ানা ইস্যু করা হয়, যে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়, তাকে সমনের অতিরিক্ত পরোয়ানা বলে অবহিত করা হয়। 90 ধারা। ওকে, প্রবিধান 468 বিধি ব্যবহার করতে পারেন। ওকে, দেন বিবেচ্য বিষয় হচ্ছে যার প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হলো, তিনি এখন আদালতে হাজির হয়েছেন। তিনি এখন আদালতে হাজির হয়েছেন। তো এখন তিনি আদালতে হাজির হওয়ার পর আদালতের মনে হলো যে সে দুষ্ট লোক, তাকে একাধিকবার সমন দেওয়ার পর হাজির হয় না, তার ঘাড় ধরে আদালতে হাজির করা লাগছে। তো পরবর্তীতে তাকে হয়তো আর নাও পেতে পারি, সেজন্য সে যেন আদালতে হাজির হয়, তার কাছে একটা মুচলেকা রেখে দাও। তার কাছ থেকে একটা মুচলেকা রেখে দাও যে পরবর্তীতে বিজ্ঞ আদালত আমাকে যদি সমনে তলব করেন, তবে আমি আদালতের আদেশ মানবো, যদি না মানি তবে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাহলে এখানে বিবেচ্য বিষয় হচ্ছে হাজির হওয়ার জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা। 91 ধারায় আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক কোন সাক্ষী যদি আদালতে হাজির হয়ে থাকে, তবে তাকে পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য তার নিকট থেকে মুচলেকা নিতে সক্ষম। তাহলে এটাকে আমরা মনে রাখবো এভাবে, আদালতে হাজির হওয়ার মুচলেকা নেওয়ার ক্ষমতা, আদালতে হাজির হতে বাধ্য করার জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা। যখন সাক্ষী আদালতে হাজির থাকে, পুনরায় তাকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য মুচলেকা নিতে পারেন কে? বিজ্ঞ আদালত। কত ধারা মোতাবেক? 91 ধারা মোতাবেক। তাহলে বাদী কিংবা সাক্ষীকে পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন বিধান মোতাবেক মুচলেকা নিতে ক্ষমতাবান? কিভাবে সেটা নিয়ে থাকেন, কে সেটা নিয়ে থাকেন? আমরা জানলাম 91 ধারা মোতাবেক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা বিজ্ঞ বিচারক এই আদেশ দিয়ে থাকেন মুচলেকা নেওয়ার জন্য। তাহলে আমরা দুইটা বিষয় নিলাম। প্রথম বিষয় নিলাম হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা, উইটনেস ওয়ারেন্ট। দ্বিতীয় বিষয় নিলাম সাক্ষীকে পুনরায় আদালতে হাজির করতে বাধ্য করার জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা। কত ধারায়? 91 ধারায়। তারপর আমরা জানবো 92 ধারা, মুচলেকায় হাজির। হাজির হওয়ার যে মুচলেকা নিলাম আমি 91 ধারা অনুযায়ী, এখন এই মুচলেকা দেওয়ার পরও সাক্ষী আবার আদালতে হাজির হচ্ছে না, সেক্ষেত্রে কি করব? হাজির হওয়ার মুচলেকা যদি তিনি লঙ্ঘন করেন, 91 ধারা মোতাবেক যে মুচলেকা দিয়েছেন যে পরবর্তীতে আমাকে বিজ্ঞ আদালত ডাকলে আমি আদালতে হাজির থাকব, এই মুচলেকা দেওয়ার পরও তাকে বিজ্ঞ আদালত ডাকলে তিনি আদালতে হাজির হচ্ছেন না, তিনি বিজ্ঞ আদালতের সেই মুচলেকার আদেশ লঙ্ঘন করছেন, তখন কি করা যায়? তখন ওয়ারেন্ট ইস্যু করেন। যখন কোনো ব্যক্তি আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকায় আবদ্ধ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে হাজির করার জন্য বিজ্ঞ আদালত পরোয়ানা ইস্যু করেন। এটা ডিরেক্ট পরোয়ানা, এখানে আর কোনো বাধ্যবাধকতা নাই। কত ধারায়? 92 ধারায়। তাহলে আমরা জানলাম হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা 90, সাক্ষীকে পুনরায় হাজিরের জন্য মুচলেকা নেওয়ার ক্ষমতা 91, হাজির হতে মুচলেকা প্রদানে বাধ্য ব্যক্তি মুচলেকার শর্ত লঙ্ঘনে করণীয়, শর্ত লঙ্ঘনের ব্যবস্থা, বিজ্ঞ আদালত যে ব্যবস্থা গ্রহণ করে থাকেন 92 ধারায়, তার প্রতি কি করেন? তার প্রতি পরোয়ানা ইস্যু করেন। কিছু কিছু আইন যতটুকু সিমিলারেবল হোক না কেন, পার্থক্য আছে, যতটুকু পার্থক্য ততটুকু মেনে নিবা। 90 ধারাতে বলছে আদালত যদি মনে করেন, যে অপরাধী পলায়ন আছে, অপরাধী আত্মগোপন করেছে, সরি বাদী আত্মগোপন করেছে, তবে তাকে আদালতে হাজির করার জন্য আমরা সমনের অতিরিক্ত পরোয়ানা দিতে পারি। আর 92 ধারার বিষয় হচ্ছে মুচলেকা শর্ত লঙ্ঘনে গ্রেফতারি পরোয়ানা। পার্থক্য আছে কিনা? মুচলেকা শর্ত লঙ্ঘনে গ্রেফতারি পরোয়ানা।
তাহলে আমরা মূলত তিনটা বিষয় নিলাম: সমান অতিরিক্ত পরোয়ানা কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, কার প্রতি দেওয়া হয়, 90। দ্বিতীয়ত আমরা নিলাম হাজির হওয়ার জন্য মুস্তেকা নেওয়ার ক্ষমতা। যদি কোনো ব্যক্তি বিজ্ঞ আদালতে হাজির থাকেন, পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য মুস্তেকা নেওয়ার ক্ষমতা 91। আবার আমরা জানলাম 92 ধারায় হাজির হওয়ার মুস্তেকা। হাজির হওয়ার মুস্তেকা আমরা দেখি ইতিমধ্যে জেনেছি যে কোনো ব্যক্তি যদি আদালতে হাজির হওয়ার জন্য মুস্তেকা আবদ্ধ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে তার প্রতি পরোয়ানা ইস্যু করে থাকেন বিজ্ঞ আদালত 92 ধারা মোতাবেক। আজকে সর্বশেষ বিষয় 93 ধারা, একটু শুনবেন ঠান্ডা মাথায়, এরপরে বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। তাহলে 93 ধারায় আমরা যা বলি সব সময়, বিষয়টা আগে ছোট করে শুনি, তারপর আমরা বইয়ের পাশে যাব। অপরাধীকে আদালতে হাজির করার জন্য বাংলাদেশ বলবৎ আইনে সমন দিয়ে থাকে এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে থাকে, তাই নাকি? এখন অপরাধী যদি বিজ্ঞ আদালতে ইস্যু করলো অপরাধীর সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা, এখন দেখা গেল অপরাধী বাংলাদেশে নাই, অপরাধী আছে বিদেশে, তখন কি করবেন? তো যে অপরাধী কিংবা যে বাদী কিংবা সাক্ষী বাংলাদেশের বাইরে আছেন, বাংলাদেশের বাইরে আছেন, ভেরি গুড সোহান, তার প্রতি যদি বিজ্ঞ আদালত সমন ইস্যু করেন, তবে যে দেশে আছেন সে দেশে প্রিজাইডিং অফিসার বরাবর 2 কপি পাঠালেই সমন জারি করা হয়েছে বলে গণ্য হবে। 93 ক, 93 ক, এটা হচ্ছে সমন বিদেশে প্রেরণ। আবার 93 খতে আমরা দেখি গ্রেফতারি পরোয়ানা বিদেশে পাঠাবো, সেটাও প্রিজাইডিং অফিসার কর্তৃক সংশ্লিষ্ট দেশে প্রিজাইডিং অফিসার বরাবর। 93 খ, বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? সমনে তলবকারী ব্যক্তি বাংলাদেশে না থাকলে, যদি দেশে অবস্থান করছেন, বাংলাদেশে আদালত সমনটা ইস্যু করবেন এবং সংশ্লিষ্ট দেশের প্রিজাইডিং অফিসার বরাবর পাঠাবেন ডাকযোগে, কিংবা বর্তমান যে সিস্টেম আমরা দেখি প্রেরণের যে সিস্টেম আছে সেভাবে পাঠাবেন। 93 ক, সেম প্রসিডিউর গ্রেফতারি পরোয়ানা যার প্রতি ইস্যু করা হয়েছে তিনি যদি বিদেশে থাকেন, তবে সেটাও সংশ্লিষ্ট দেশের গ্রেফতারি পরোয়ানা যে আদালত কার্যকর করবেন সে আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর পাঠাবেন। 93 খ, তাহলে এই দুইটা গেল বিদেশে পাঠানো, সমন পাঠালেন 93 ক, গ্রেফতারি পরোয়ানা পাঠালেন 93 খ। এখন বাংলাদেশে যদি গ্রেফতারি পরোয়ানা আসে, বাংলাদেশে যদি সমন আসে, তবে কি করবেন? সৌদি আরবের কোন আদালত বাংলাদেশের বাসিন্দা রহিমের প্রতি সমন ইস্যু করলেন, রহিমের প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করলেন, তখন সৌদি আরবের আদালত সেটা পাঠাবেন কিভাবে? আমরা দেখি 93 গ, এই প্রশ্ন পরীক্ষাতে আসছিল, বিদেশ হতে বাংলাদেশে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তিতে করণীয় কি? বাংলাদেশের আদালত সমন যেভাবে জারি করেন, বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা যেভাবে জারি করেন, বিদেশ হতে কোনো সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে প্রাপ্ত হলে একই পদ্ধতিতে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা জারি হবে। 93 গ, 93 গ। তাহলে এখন আমরা কি বিষয় পেয়েছি? বাংলাদেশের বাইরে সমন প্রেরণ সংশ্লিষ্ট আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর। 93 ক, বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা প্রেরণ 93 খ, সংশ্লিষ্ট আদালতের প্রিজাইডিং অফিসার বরাবর। বাংলাদেশের বাইরে হতে প্রাপ্ত পরোয়ানা, লাইক দ্যাট সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে যদি প্রাপ্ত হন, তবে বাংলাদেশে যেভাবে সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেন, বিদেশ হতে প্রাপ্ত সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা একই পদ্ধতিতে কার্যকর করবেন। তাহলে আমরা এটা মনে রাখবো, সমন বিদেশে প্রেরণ 93 ক, গ্রেফতারি পরোয়ানা বিদেশে প্রেরণ 93 খ, দুইটাই পাঠাবেন প্রিজাইডিং অফিসার বরাবর। সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে যখন প্রাপ্ত হবেন, তখন কিভাবে কি করবেন? 93 গ ধারা মোতাবেক, 93 গ ধারা মোতাবেক বাংলাদেশের বাইরে, বাইরে, সরি, বাহির হতে বাংলাদেশে যখন কোনো
পরোয়ানা পাবেন বাংলাদেশে যেভাবে কার্যকর করেন, বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানাগুলোও সেভাবে একইভাবে কার্যকর করবেন। 93 গতে বর্ণিত আছে। তাহলে আমরা যতটুকু বুঝলাম, দেখেন আমাকে বোঝা যাচ্ছে কিনা পুরোটা। প্রথম বিষয় জানলাম সমনের অতিরিক্ত পরোয়ানা 90। দ্বিতীয় বিষয়ে জানলাম হাজির হতে বাধ্য করার জন্য, পুনরায় হাজির হতে বাধ্য করার জন্য মুস্তেকা গ্রহণ 91। 91। আবার আমরা জানলাম 92 ধারা মোতাবেক মুস্তেকা দেওয়া সত্ত্বেও যদি আদালতে হাজির না হয়, মুস্তেকা দেওয়া সত্ত্বেও যদি আদালতে হাজির না হয়, তবে তবে তার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবেন বিজ্ঞ আদালত 92। আবার বাংলাদেশের বাইরে সমন পাঠাবো 93 ক, বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা পাঠাবো 93 খ, এবং বাংলাদেশের বাইর হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে কার্যকর কিভাবে, সংশ্লিষ্ট আদালতে যেভাবে, বাংলাদেশের আদালত বা বাংলাদেশ সিস্টেম অনুযায়ী যেভাবে কার্যকর করা হয়, বিদেশ হতে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, বিদেশ হতে প্রাপ্ত সমন বাংলাদেশে একই পদ্ধতিতে কার্যকর করব। আজকে একটা দ্বারা বেশি দিছি, কারণ হচ্ছে কালকে শুক্রবার। দয়া করে, আমি সবসময় বলি মেঘ দেখে কেউ করিস না বই, আড়ালে তার সূর্য আসে। আমাদের এই যে সময়, সেটাকে প্রপার ইউজ করতে হবে। আমরা আজকে 1 মাস পূর্তি হয়েছে। 1 মাসে কতটুকু অর্জন করেছি, কতটুকু নিতে পেরেছি, কতটুকু আমার সফলতা, কতটুকু আপনার সফলতা, এটা নিজেকে যাচাই করবেন। যদি সফলতা খুঁজে না পান, তবে কেন নয় সেটা যাচাই করবেন। বুঝে গেছে? আর সর্বোপরি সবসময় বলি যে আমার প্রয়োজনে নয়, পরিবারের প্রয়োজনে, পিতামাতার প্রয়োজনে, ছেলেমেয়ের প্রয়োজনে পদোন্নতি আবশ্যক, সেটা বোঝার সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সেই বোঝার তৌফিক দান করেন। এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্টস, এনি কাইন্ড অফ লিমিটেশনস আমার সাথে শেয়ার করবেন। পড়ালেখা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আই এম অলওয়েজ স্টে উইথ ইউ, এনি কাইন্ড অফ প্রবলেম, আমি বারবার বলছি। দয়া করে কেউ পড়ালেখা থেকে বিচ্যুত হবেন না। আমি আপনাদের টিচার নই, সবসময় বলি। আমি আপনাদের বড় ভাই হয়ে থাকতে চাই, আমি আপনাদের গার্ডিয়ান হয়ে থাকতে চাই। লাস্ট কথা, পিতা মাতার পর আপনাদের ভালো যদি কেউ চায়, আমি চাই, সেটা করবো ইনশাল্লাহ সব সময়। দয়া করে আমাকে সহায়তা করুন। কিভাবে? লেখা দিই, আর কিছু না। একটু লেখা দিবেন প্রতিনিয়ত। তাহলে যে পড়াটা পড়ালাম, একটু আমরা পিছন থেকে রিভিশন করব, সামনে থেকে রিভিশন করবো, দেন আমরা আউট হয়ে যাব। দেখেন পারি কিনা আমরা। সমনের অতিরিক্ত পরোয়ানা কেন দেওয়া হয়? বিজ্ঞ আদালত যদি রিয়েলাইজ করেন, উপলব্ধি করেন, বাদী কিংবা সাক্ষী পলায়ন করেছেন, আত্মগোপন করেছেন, তিনি যথাযথভাবে সমন পাওয়ার পরও আদালতে হাজির হন নাই, তখন অতিরিক্ত পরোয়ানা, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন 90 ধারায়। সাক্ষী কিংবা বাদীকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য, পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য মুস্তেকা নেওয়ার ক্ষমতা 91। মুস্তেকা দেওয়া সত্ত্বেও আদালতে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় 92। বাংলাদেশের বাইরে সমন পাঠাবো 93 ক, বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা পাঠাবো 93 খ, বাংলাদেশের বাইর হতে সমন কিংবা পরোয়ানা বাংলাদেশে আগমনের পর বাংলাদেশে সমন কিংবা পরোয়ানা যে পদ্ধতিতে কার্যকর করি, একই পদ্ধতিতে বাংলাদেশের বাইর হতে প্রাপ্ত সমন কিংবা পরোয়ানা কার্যকর করব। তাহলে এই হচ্ছে আমাদের বিবেচ্য বিষয়। দেন আবার বলছে সিরিয়ালি রিভিশন করবেন, পিছন থেকে রিভিশন করবেন। তাহলে পিছন থেকে কিভাবে রিভিশন করবেন? বাংলাদেশের বাইরে হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে যেভাবে কার্যকর করা যায়, কার্যকর করা হয় 93 গ। বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা পাঠায় 93 খ। বাংলাদেশের বাইরে সমন পাঠায় 93 ক। মুস্তাকা সত্ত্বেও আদালতে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু 92। পুনরায় আদালতে হাজির হতে বাধ্য করার জন্য মুস্তাকা নেওয়ার ক্ষমতা 91। সমনের অতিরিক্ত পরোয়ানা বিজ্ঞ আদালত যদি উপলব্ধি করেন বাদী কিংবা সাক্ষী পলায়ন করেছেন, আত্মগোপন করেছেন, কিংবা সমন রিসিভ করা সত্ত্বেও যথাসময়ে হাজির না হয়ে কারণ জানান নাই, তবে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে থাকেন, যাকে আইনের পরিভাষায় বলা হচ্ছে সমনের অতিরিক্ত পরোয়ানা। কত ধারায়? 90 ধারা।
তাহলে আবারও বলছি, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? সমনের অতিরিক্ত পরোয়ানা কাকে বলে? কেন সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা হয়? কার প্রতি ইস্যু করা হয়? কোন বিধান মোতাবেক ইস্যু করা হয়? বাদী কিংবা সাক্ষীকে পুনরায় হাজির করার জন্য মুস্তাকা নেওয়ার ক্ষমতা আলোচনা করুন। হাজির হতে বাধ্য হওয়ার মুস্তাকা দেওয়া সত্ত্বেও হাজির না হলে করণীয়। আবার জানলাম বিদেশে সমন কিভাবে প্রেরণ করা হয়, কেন প্রেরণ করা হয়, কার কাছে প্রেরণ করা হয়। বিদেশে গ্রেফতারি পরোয়ানা কেন প্রেরণ করা হয়, কার কাছে প্রেরণ করা হয়, কিভাবে প্রেরণ করা হয়, কোন বিধান মোতাবেক প্রেরণ করা হয়। এবং সর্বশেষ বিষয় হচ্ছে বাংলাদেশের বাইর হতে প্রাপ্ত পরোয়ানা, সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা কিভাবে বাংলাদেশে কার্যকর করা যায়, আলোচনা করুন। তো ধন্যবাদ সবাইকে। সবার প্রতি একটাই উদারতা আহ্বান, যে পড়াটা দিলাম 3বার লিখবেন দয়া করে, আমার প্রয়োজনে না। পদোন্নতি পাচ্ছেন না এখনো, জুনিয়ররা এসে যেন তুই তুই বলে সম্বোধন করতে না পারে, জুনিয়ররা এসে যেন আপনাকে ডাকতে না পারে। আল্লাহ যেন আমাদেরকে এর আগেই পদোন্নতি দান করেন, সম্মান দান করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।